রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি শেষ। তল্লাশির পর কেন্দ্রে ভোটার প্রবেশ। প্রায় ২১০০ পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, বিজিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে রণক্ষেত্রেও নেপাল। পার্লামেন্টে ভাঙচুর, কারফিউ, পুলিশের গুলিতে নিহত ১৪, আহত শতাধিক। দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বললেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে ১৮ বছর পর বিএনপির সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম কারাগারে। মঞ্চ ৭১-এর ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ। এবং ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। মবের খবর পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, দেখতে আমি মশির অনিক এবং আমি শরীফ রওশন। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৮টি কেন্দ্র ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর জন্য কেন্দ্রগুলোতে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে দায়িত্ব পালন করবে প্রায় ২১০০ পুলিশ সদস্য, পাশাপাশি থাকবে র্যাব এবং বিজিবিও। এই অবস্থায় সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আর নির্বাচনের পরে বিজয় মিছিল সহ বিশৃঙ্খলা আচরণ পরিহারের আহ্বানও জানিয়েছেন উপাচার্য। বিস্তারিত প্রতিবেদনে। প্রায় ৪০,০০০ ভোটার, হল আর কেন্দ্রীয় সংসদ মিলে ১৫০০ প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যা যেন সবাই জিতে যাওয়ার এক উৎসবেরই জানান দিচ্ছে। রাত পোহালেই ডাকসু নির্বাচনের যে মহা আয়োজন, তার জন্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বলা চলে নিরাপত্তার জালে। মধু, রাজু কিংবা ভিসি চত্বর, নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে প্রশাসনিক ভবনে প্রতিটি ভোট কেন্দ্র ঘিরে। ডিএমপি কমিশনার বলছেন, তফসিল ঘোষণার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে যেভাবে পরিস্থিতি শান্ত ছিল, সেটা অব্যাহত রাখবে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং অনুরূপ কোনো ঘটনা হবে না। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে, তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের ৮টি চেকপোস্ট চালু আছে। বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। তবে শেষ দিনেও ছিল সাইবার আতঙ্ক। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি, সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত ৮টি ভোট কেন্দ্রের ৮১০টি বুথ। সোমবার দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। বিকেলে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর নির্বাচনের পরে বিজয় মিছিল সহ বিশৃঙ্খল আচরণ পরিহারের আহ্বান জানান উপাচার্য। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো। পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে ১১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা আছে অস্ত্র পরিবহনে। এছাড়া নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন এবং শাহাদাত অব্র। তবে প্রথমে চলে যেতে চাই লিমনের কাছে। লিমন, হলপাড়ায় তো আপনি আছেন, তো জানতে চাই যে হলপাড়ার বর্তমান পরিস্থিতি কি? আর কিছু ঘন্টা পরে রাত পেরোলেই তো ভোট, শিক্ষার্থীরা কি বলছেন এবং নিরাপত্তা কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। নিরাপত্তার কথা একটু পরে বলছি অনেক। যেটি হলপাড়ায় আছে, ডাকসুর ভাই দীর্ঘদিন নানা প্রচার প্রচারণা করেছে এই যারা প্রার্থী, ১,৫০০-এর মতো প্রার্থী এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন, হল সংসদগুলোতে বাকি সদস্যরা। তো এই প্রচার প্রচারণার এই দীর্ঘ পরিশ্রম শেষে তারা যখন এখন একটু এক ধরনের মানে বিরতি নিয়েছেন, আর এই ফাঁকে যারা ভোটার রয়েছে তারা এক ধরনের মিলিয়ে নিচ্ছে, তারা ঠিক করছে যে আগামীকাল আসলে কোন ব্যালটে ভোটটা দেবেন, এই সিদ্ধান্তটা নিচ্ছে। আর সামগ্রিক যে পরিস্থিতি এখানে দেখছি যে এক ধরনের উৎসব তো এখানে আছে, সেই সঙ্গে ছোটখাটো কিছু উদ্বেগের কথা বলছেন শিক্ষার্থীরা। উৎসবের যে জায়গাটা সেটি হলো যে দীর্ঘদিন পর ডাকসু হচ্ছে, বিশেষ করে একটা বড় অংশ ভোটার যারা এবারই প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন, তাদের মধ্যে কিন্তু এই ভাইবটা আছে বা এই আনন্দ বা এই উপলব্ধিটা আছে। তারা এক হল থেকে আরেক হল গেটের সামনে এসে একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। দুইটি জায়গা, প্রথমত উদ্বেগ আছে হলো প্রার্থীদের মধ্যে যে আসলে ফলাফলটি কেমন হবে, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। আরেকটি জায়গা সামগ্রিকভাবে যেটি শিক্ষার্থীদের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন প্রার্থীদের পক্ষে এই লোকজন আসছে কিনা, এটা নিয়ে এক ধরনের ছোটখাটো উদ্বেগ আছে। এই পরিস্থিতি, এক ধরনের উৎসব, এক ধরনের উদ্বেগ, এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এখানে আছে। তবে আমরা দেখছি যে এই সন্ধ্যা নামার পরপরই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চেহারা অন্যদিনের মতো আমরা দেখিনি। বিশেষ করে আমরা মধু দেখলাম, আমরা ভিসি চত্বর দেখলাম, মল চত্বর দেখলাম, এই পুরো জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা, যেটি কিন্তু কিছুক্ষণ পর থেকে কিন্তু এই বহিরাগতদের কিন্তু এখানে ঢোকা নিষেধাজ্ঞা আছে। এবং বিশেষ করে সন্ধ্যায় এই ডিএমপি যিনি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, উনি ব্রিফিং করেছেন। উনি বলছেন যে এখন থেকেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা চাদরে আছে এবং কাল পুলিশের ডিএমপির ২০৯৬ জন সদস্য এখানে দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা, এগুলো উনি দাবি করছেন যে তফসিল ঘোষণার পর যেহেতু ঘটেনি, সামনেও ঘটবে না। এবং উনি বলেছেন যে এই কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে যেভাবে সমন্বয় করে দায়িত্ব পালন পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন, সামনেও সেটি করবেন। তো অনেকেই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ। এবার একটু চলে যেতে চাই শাহাদাত অব্রর কাছে। অব্র, যেমনটা লিমন বলছিল, সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। আপনার থেকে একটু জানতে চাই যে আসলে এই ব্যালট বাক্স থেকে শুরু করে ভোট কেন্দ্রগুলো এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে কিনা, শিক্ষার্থীদের বিষয়ে আসলে প্রশাসন শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিয়েছে নির্বাচনকে সামনে রেখে? আমি এই মুহূর্তে আছি অনেক টিএসসি যে কেন্দ্রটি আছে সেখানে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, আর এখানে কিন্তু হচ্ছে এসেই আমি লক্ষ্য করেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল তিন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমি লক্ষ্য করেছি। এর পাশাপাশি যদি জানাতে চাই, আজকে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু কথা বলেছেন। তিনি আমাদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে এই ভোট প্রদান, ডাকসু নির্বাচনে ভোট প্রদান করবে এবং সেই সাথে সাথে হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর হচ্ছে একটি নির্বাচন উপহার দিবে, এটা কিন্তু প্রত্যাশা। তার পাশাপাশি কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি কিন্তু কোনো ধরনের আনন্দ মিছিল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে
এই যে নির্বাচন এটি করার জন্য সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। তারা কিন্তু বলেছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এজেন্সি কিন্তু নানাভাবে তাদের কাজে সহযোগিতা করছে। আইন শৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় বা ব্যক্ত না হয়। এই যে এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু তাদের যেই নিরাপত্তার কাজ সেটির জন্য কিন্তু তারা সারা রাত এখানে থাকবেন। তার পাশাপাশি কিন্তু আগামীকাল সারাদিন কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পারবো। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি আছে মেট্রোর, সেটিও কিন্তু বন্ধ থাকবে আগামীকাল। বিকল্প রাস্তাগুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই স্টেশনটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত যেই স্টেশন আগে পিছনে যেই স্টেশনগুলো আছে, বিশেষ করে শাহবাগ স্টেশন কিন্তু ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় অনেক আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে বুথগুলো কিন্তু প্রায় সব জায়গায় কিন্তু বুথগুলোর ভিতরে কিন্তু কাজ চলছে। যেই ব্যালট বক্স আছে সেগুলো কিন্তু বসানোর কাজ চলছে। এছাড়াও আগামীকাল ঠিক 7টার পরপরই কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারা কিন্তু ব্যালট পেপার নিয়ে আসবেন এবং এই যে এই বুথ যেই ভোট কেন্দ্র আছে সেখানে যেই বুথ আছে সেই বুথের সেখানে কিন্তু গিয়ে যারা কিনা গণমাধ্যম কর্মী আছে তাদের সামনে সেই বুথের ভিতরে থাকা যেই ব্যালট বক্সগুলো আছে সেগুলো কিন্তু ওপেন করে দিবে এবং 8টা নাগাদ কিন্তু এই ভোটের কার্যক্রম শুরু হবে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক রাত পেরোলেই ডাকসু নির্বাচন আর ডাকসু নির্বাচনের সার্বিক অবস্থার ব্যাপারে খোঁজখবর রাখছিলেন আজাল লিমন এবং শাহাদাত অব্র। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশ আর জেনজি শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আহত হয়েছেন শতাধিক এবং তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। এছাড়াও বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল আর জল কামান ছোড়ে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তারা এবং ভাঙচুর আর অগ্নিসংযোগও করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে রাজধানী কাঠমান্ডু জুড়ে জারি করা হয়েছে কারফিউ। আর বিষয়ে বিস্তারিত রয়েছে একটি প্রতিবেদন, দেখে নেব সেটি। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের জেনজি বা প্রজন্ম জেড শিক্ষার্থীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভে নামে জেনজিরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় তারা। বিক্ষোভ দমনে টিয়ারশেল, গুলি ও জলকামান ব্যবহার করে পুলিশ। ছোড়া হয় রাবার বুলেট। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে। म उभिरहेको ठाउँमा स्वाट गोली गरेर मेरो पछाडिको साथीले हातमा यी पुरा हात उडिसक्यो। पुरै गोली लाग्यो, गोली डाइरेक्ट गोली लाग्यो। भित्रबाट अहिले पनि तुरन्त गोली चलिरहेको आवाज आइरहेको छ, सुनिरहेको छौँ हामी। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থীর নিহতের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে। সংঘর্ষে এরই মধ্যে শতাধিক আহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়াও নিহতের মধ্যে 12 বছর বয়সী এক শিশু রয়েছে বলেও জানা গেছে। यहाँ आउने बित्तिकै यहाँ अब पिसफुल प्रोटेस्ट गर्ने भनेर हामी प्लान गरेर आएको थियौँ। यहाँ साथीहरू हामी यहाँ आउने बित्तिकै यहाँ एकदम नराम्रो इन्सिडेन्ट, यहाँ पुलिसहरूको मिसबिहेभ हेर्न सकिन्छ। यहाँनिर जबरजस्ती युवाहरूलाई गोली हानिरहेको छ। यो पिसफुल प्रोटेस्टको यो अलिकति पनि होइन। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনী, জারি করা হয় কারফিউ। এক পর্যায়ে কারফিউ ভেঙে নেপালের পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। সেখানেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গেল শুক্রবার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে। এরই জেরে পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও করতে রাজপথে নামে হাজার হাজার নেপালি শিক্ষার্থী। শাহিনুর সরকার, এখন বিশ্ব।
এদিকে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। তবে জেনজিদের বিক্ষোভে উত্তাল দেশটিতে টিম হোটেলে অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে নিরাপদে আছেন জামাল ভুঁইয়ারা। এখন টিভিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমির খান। প্রতিকূল পরিস্থিতিতে এরই মধ্যে স্থগিত হয়েছে অনুশীলন, শঙ্কা আছে ম্যাচ নিয়েও। বাকিটা জানাচ্ছেন জুবাইর আহমেদ। বিকেল ৩টায় নির্ধারিত ছিল অনুশীলনের সূচি, তবে হোটেল থেকেই বেরোনো হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। জেনজিদের বিক্ষোভে বর্তমানে উত্তাল নেপাল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই টিম হোটেলে অবস্থান করছে পুরো স্কোয়াড। যদিও মূল আন্দোলন স্থল নেপাল সংসদ ভবন থেকে দূরে থাকায় নিরাপদে আছেন ফুটবলাররা। নেপাল থেকে দলের সবশেষ অবস্থান এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমির খান। আলহামদুলিল্লাহ আমাদের সব দিকে আমরা আছি, একটি নিরাপদে আছি, হোটেলে আছি। এখানে আমাদের পাশে কোনো সমস্যা সেখানে গন্ডগোলটা নিয়ে মানুষ আছে, মানে খুব শঙ্কিত। এখানকার নেপালি যারা আছে তারা আছে যে আসলে তারা নিউজ নিয়ে ব্যস্ত, নিউজ গুলা নিয়ে সময় পার করছে। আমরা যতটুকু আলফা থেকে কোনো রেজাল্ট না পাবো আমাদের আসলে করণীয় কিছু নেই। চলমান পরিস্থিতিতে মাঠে নির্ধারিত অনুশীলন স্থগিত করে ইনডোর সেশন করে বাংলাদেশ দল। আগামীকালের ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। এবং আমাদের অনুশীলনের যে সময় সেটা আমাদেরকে অলরেডি একটা জানিয়েছে যে আফটার 5:30 তারা ডিসিশন নেবে। 2 ম্যাচের জন্য নেপালে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। মঙ্গলবার দর্শক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান আন্দোলনের মধ্যে সরকারের কারফিউ জারির পর ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা আরও কমে গেল। জুবাইর আহমেদ, এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 8 বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যতক্ষণ দেশ গণতন্ত্রের পথে না ফিরছে ততক্ষণ বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। এদিকে ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া সব প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। মোকাররম হোসেনের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন আশিকুর রহমান। প্রায় 8 বছর পর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ফসল ঘরে তোলার পর বড় কলেবরে এবারের সম্মেলনকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখছেন নেতাকর্মীরা। আমাদের বিএনপির কর্মীদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমরা নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি। দল বল নির্বিশেষে আমরা একত্রিত থাকি। আমরা আগেও ছিলাম, এখনো আছি। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তৃতার মঞ্চ থেকে দৃঢ়তার সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির 31 দফা সংস্কারের মূল ভিত্তি। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে, যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রপোজালের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি। বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প। সবাই একটা জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। কাউন্সিল অধিবেশন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এ সময় রাজনৈতিক দলের বিভাজনে স্বৈরাচার ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না এমন আশঙ্কার কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গণতন্ত্রের পথে না ফেরা পর্যন্ত থামবে না বিএনপির আন্দোলন। আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে।
আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। এবারের কাউন্সিল অধিবেশনে ভোট দেয় জেলার 5 উপজেলা ও 3 পৌরসভা থেকে আগত 800 জনেরও অধিক কাউন্সিলর। সভাপতি পদে ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। গঠনতন্ত্রে 2 বছর পর পর বিএনপির জেলা কমিটি পুনর্গঠনের কথা বলা থাকলেও গেল কয়েক বছরে কয়েক দফা ঘোষণা দিয়েও আয়োজন করা যায়নি ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। তবে পতিত আওয়ামী লীগ সরকারের পলায়নের পর এমন বড় কলেবরে বিএনপির সম্মেলন একদিকে যেমন দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করেছে, অন্যদিকে আগামী নির্বাচনে জনগণের কাছে যাবার জন্য এই সম্মেলন দারুণভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য কতখানি তৃণমূলে পৌঁছে দিতে পারেন এই নেতারা, সেটি এখন দেখার অপেক্ষা। ঠাকুরগাঁও থেকে মোকাররম হোসেন, এখন। মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগের শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছিলেন তিনি। এদিন একই মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আনিসুর রহমান বলেন নামঞ্জুর করা হয়। রাব্বি হোসেনের প্রতিবেদন। সরকারি কর্মকর্তা হয়েও ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী সংগঠন জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। তখন বিএনপি সরকার পতনে অন্যতম ভূমিকা ছিল এই জনতার মঞ্চের। নানামুখী চাপে বিএনপি সরকার পদত্যাগ করলে ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। তখন শেখ হাসিনার উপপ্রেস সচিবের দায়িত্ব পান আবু আলম শহীদ খান। পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে ওএসডি হয়ে থাকতে হয় তাকে। এরপর ২০০৮ সালে ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কয়েক ধাপে পদোন্নতি দিয়ে শহীদ খানকে করা হয় স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব। সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব ছিলেন। 100% ভালো নির্বাচন মিন করি না। ২০১৫ সালে অবসরে যান শহীদ খান। অবসরের পর বিভিন্ন টেলিভিশনে রাজনৈতিক টকশোতে নিয়মিত অংশগ্রহণ করে বেশ আলোচনায় আসেন তিনি। সোমবার রাজধানীর স্কারটন থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে। পরে তাকে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে সভা করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন আসামিরা। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রেসিডেন্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজেহাল করা, সরকারকে ব্যর্থ করা পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন খান। এদিন একই মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আনিসুর রহমান বুলবুলের জামিন নামঞ্জুর করা হয়। এর আগে একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ইসির নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী, যদিও ইসি থেকে এখনও এই ব্যাপারে কোনো নির্দেশনাই আসেনি। সোমবার দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে এই কথা জানায় সেনা সদর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, মব সহিংসতা দমনে কাজ করছে সেনাবাহিনী। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান,
সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। হরতালের সমর্থনে বিক্ষোভ করেন তারা। এ সময় জেলা নির্বাচন অফিসের তালা লাগিয়ে দেওয়া হয়। যানবাহন সহ বন্ধ রয়েছে দোকানপাট, অফিস আদালত। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আইন কমিটি করে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। তরিকুল ইসলামের প্রতিবেদন। হরতালের কারণে বাগেরহাট খুলনা মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে জেলায়। হরতালের কারণে বাগেরহাট অংশের সকল সড়ক মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তবে জেলার অধিকাংশ মানুষই হরতালকে সমর্থন জানিয়েছেন। বাগেরহাটের এই যে ন্যায্য দাবি, এর জন্য আমরা যে কষ্ট করতেছি, এটা আমি যৌক্তিক মনে করতেছি। এই হরতালের কারণে আমাদের তো অফিসে যারা যাচ্ছি তাদের তো সমস্যা হচ্ছে। তবে এনাদের যে দাবিটাও যৌক্তিক, কারণ এখানে তো 4টা আসনই ছিল। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিক্ষুব্ধরা বলছেন, একটি আসন কমিয়ে বাগেরহাটবাসীর সাথে অন্যায় করা হয়েছে। এছাড়াও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি আমাদের দাবি মানা না হয়, আইনের আশ্রয় নেব, হাইকোর্টে যাব। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। নির্বাচন কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের নেতারা। সাধারণ জনগণের কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু সেই ক্ষতির থেকে বড় ক্ষতি আমাদের সিইসি করে দিয়েছে। এই জন্যেই আমাদের সকল স্তরের জনগণ আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। গত 4 সেপ্টেম্বর 4টি সংসদীয় আসনের একটি কমিয়ে বাগেরহাটে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তরিকুল ইসলাম, এখন বাগেরহাট। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ সহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। পুলিশের ধারণা এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। স্লোগানে সরগরম হয় পুরো এলাকা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর আগে রোববার রাতে নগরীর কালিয়াজুরি এলাকার ভাড়া বাসায় খুন হন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী ও তার মা তাহমিনা বেগম ফাতেমা। হত্যার শিকার শিক্ষার্থী সুমাইয়া আফরিনের 2 ভাই রাতে বাসায় ফিরে মা আর বোনের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে সুরতহাল শেষে সকালে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে। আর আমার বোন দেখেছে দাঁত ফাঁক করে ঘুমাচ্ছে, নর্মালি সে দাঁত ফাঁক করে ঘুমায়নি। তখন আমি তার মুখে করলাম, দেখা যাচ্ছে তার মুভমেন্ট নাই।
তো সেই অবস্থায় কেন ঘুমায় আছে এটা বলার জন্য আমি আম্মার কাছে আসছি। আম্মারে আইসা দেখি যে আম্মারে এমনভাবে ঘুম পাড়া দিয়ে রাখছে, মনে হয় যে একটা মানুষ, জীবন্ত মানুষ ঘুমায় আছে। এখানে আগে এরকম চুরি ছিনতাই, আমরা এখানে 4 বছর যাবত আছে, এরকম চুরি ছিনতাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। পুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘরের বিছানায় রক্ত ও গলায় কালো দাগ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। এছাড়া রোববার সকালে বাড়িটিতে এক অপরিচিত ব্যক্তির প্রবেশ নিয়ে সন্দেহ করছেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা। আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা যে একজন লোক যাতায়াত করছে, স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো। আমরা আসলে ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ডই হবে এটা। তারা 2 ভাই, একটা বড় একটা ছোট। বড়টা ঢাকায় থাকে, একটা অ্যাডভোকেট ফয়সল, আর আলামিন কুমিল্লাতেই থাকে, সে একটা ইপিজেডে চাকরি করে। তো এখন আমাকে বলতেছে আসেন, আমি বললাম তো আমি বললাম তুমি তার তো দূরে আসছি, আইসা দিয়ে ঠিকই। তারা মা সামনের বেডের মধ্যে পড়ে রয়েছে, মা আর বোন যে বাসার রুমে থাকে ভিতরে, ওই রুমের মধ্যে পড়ে রয়েছে। যে লোকটা 8টা বয়স করছে, এই লোকটাকে আমার বয়স আমি দেখি নাই, আমার স্কুলও দেখি নাই, স্কুলের কোনো অভিভাবকও না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা জানার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা আমরা খুবই উদ্বিগ্ন এবং খুব মর্মাহত এটাতে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত এটা তদন্ত হোক। এই হত্যাকাণ্ড অনেক রহস্য, অনেক গভীরে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সুষ্ঠু তদন্তের মধ্যে এর শাস্তি চাই এবং বিচার চাই। যারা দোষী তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক, এটা আমাদের দাবি। পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর সুজানগর এলাকায় বাড়ি নির্মাণের কারণে সুমাইয়া ও তার পরিবার কালিয়াজুড়িতে ভাড়া বাসায় থাকতেন। সুমাইয়া আফরিন রিন্তি 2021-22 শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 13তম স্থান অর্জন করেছিলেন। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 4 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কার্যক্রম। বন্ধ রয়েছে গ্রাহকদের সেবা কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন, গণছুটির কারণে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ এবং সঞ্চালন লাইনের ত্রুটি মেরামতের কাজ স্থগিত রেখেছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্র দেখবেন বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুতের গণছুটি কর্মসূচি। কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। যশোরে স্থবির হয়ে পড়ে জরুরি সেবাসহ সব ধরনের কাজকর্ম। দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল এবং সকল অনিয়মিতদেরকে যারা চুক্তিভিত্তিক আছে, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক সহ যারা চুক্তিভিত্তিক আছে তাদেরকে নিয়মিতকরণ। সাতক্ষীরায়ও গণছুটিতে বিপাকে পড়েন সাধারণ গ্রাহকরা। তাদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। মৎস্যঘেরার জন্য পানিতে অক্সিজেন তৈরি করার জন্য মোটর খুব প্রয়োজন হয়, কিন্তু এখন জরুরি সেবা ব্যবস্থা আমি পাইতেছি না। পল্লী বিদ্যুতের কি ঝামেলা না ঝামেলা আর এই কি সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। এখন আমরা আসছি আমাদের কাজের জন্য, এখন এখানে তার জন্য কোনো সলিউশন পাচ্ছি না। আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, তারা কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেননি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ ও বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। কিছু বন্ধ আছে এবং কিছু কাজ হচ্ছে, একেবারেই যে বন্ধ আছে এমন কোনো বিষয় না। এছাড়া নেত্রকোনায়ও চলছে গণছুটি কার্যক্রম। 4 কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বিপাকে পড়েন গ্রাহকরা। কত ভোগান্তিতে যে আমরা আছি, এই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে 6.5 লাখ গ্রাহক আছে, সবাই এই ভোগান্তিতে পড়ছে। আমাদের বিভিন্ন লাইনের সমস্যা হচ্ছে আমাদের এলাকায়, ওইগুলোরও কোনো খোঁজখবর নাই, তারা দেখতেছে না কোনো। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নাজমুস সাকিব, সামি, এখন।
শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় বৈষম্যহীন সমাজ করতে উমরের জীবন দর্শন এবং সংগ্রামের কথা তুলে ধরেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীরা। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার সকাল 10টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বর্ষিয়ান লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের মরদেহ। ফুলেল শ্রদ্ধা জানান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসা সকলেই তার মৃত্যুতে গভীর শোক জানান। তার চিন্তা ও বিশ্লেষণ আগামীর বাংলাদেশের জন্য বিরাট শক্তি বলে জানানো হয়। পক্ষ নিয়েছেন সবসময় ন্যায়ের পক্ষে এবং শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াই। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। সারা জীবন জুলুম, অপশাসন আর বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন বদরুদ্দিন উমর। জুলাই গণ অভ্যুত্থানেও তার চিন্তা ও লেখার প্রভাব ছিল বলে জানান রাজনৈতিক নেতারা। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন উমরের জীবন দর্শন ও সংগ্রাম অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। আমাদের প্রজন্ম, আমাদের পূর্ব প্রজন্ম, আমাদের পরবর্তী অনেক প্রজন্ম বদরুদ্দিন উমরের চিন্তা, তার সমাজ, রাজনীতি, ইতিহাস বিশ্লেষণ থেকে নানাভাবে শিখেছেন। তত্ত্বগত ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন এবং অসাধারণ তার কৃতিত্ব হলো তত্ত্বের সঙ্গে প্রয়োগকে যথাসম্ভব তিনি মিলিত করার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয় বদরুদ্দিন উমরের মরদেহ। 5 জোহর জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তাকে। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি শেষ। তল্লাশির পর কেন্দ্রে ভোটার প্রবেশ। প্রায় 2100 পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, বিজিবি। সামাজিক মাধ্যম নিষিদ্ধের জেরে রণক্ষেত্র নেপাল। পার্লামেন্ট ভাঙচুর, কারফিউ, পুলিশের গুলিতে নিহত 14, আহত শতাধিক। দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বললেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে 18 বছর পর বিএনপির সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম কারাগারে। মঞ্চ 71-এর ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ। এবং ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। মবের খবর পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।